হয়েছেন বর্তমান গাড়ির বাজার নিয়ে কথা বলার জন্য। রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের যে সংগঠন মহাসচিব রিয়াজ রহমান, বারভিডার মহাসচিব, এবং আমরা তাকে স্বাগত জানাচ্ছি। জনাব রিয়াজ রহমান, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আমরা রিপোর্ট দেখছিলাম এবং সেক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে এই রিপোর্টে যে অংশটা আছে সেটা হচ্ছে এরকমভাবে নানা সময় কিন্তু বন্দরে আটকে থাকে। তার বাইরে পুরো গাড়ির বাজার নিয়ে আমরা কথা বলবো। শুরুতে এই জায়গাটা যদি একটু কথা বলেন। জি, ধন্যবাদ। যে রিপোর্টটা আসলে অ্যাকচুয়ালি এই গাড়িগুলি কিন্তু আইনি জটিলতার কারণে অনেকদিন ধরে আটকে আছে, কিন্তু আমাদের গাড়ি ব্যবসায়ীরা ম্যাক্সিমাম গাড়ি কিন্তু চট্টগ্রাম বন্দরে ওইরকমভাবে কেউ রাখতে পারে না। বিকজ আপনি দেখবেন যে আমরা 4 দিন পর্যন্ত ফ্রি রাখতে পারি, এরপর কিন্তু 4 দিনের পর 7 দিনের মাথায় কিন্তু এটা 512 টাকা হয়ে যায় 7 দিনের জন্য প্রতিদিন। তারপরে আবার আপনার এটা হয়ে যায় প্রায় 1000-এর উপর, তারপর 1500, তারপর 2000 টাকার উপর 7 দিন পর পর, তারপর 30 দিন পর দেখা যায় আমাদের বিনটাই লক হয়ে যায়। সো যারা এই ব্যবসা করে তারা 30 দিনও গাড়ি এটা রাখে না, এটা যত তাড়াতাড়ি পারে তার খালাস হয়, কারণ নইলে তারা ব্যবসা করতে পারবে না। তো এই এত বন্দরের চার্জ দিয়ে এই গাড়ি কোনোদিনও প্রফিটেবল হবে না। আর যেগুলি আটকে আছে এইগুলি আমি মনে করি আইনি জটিলতার কারণে এটা দ্রুত হয়তো সমাধান হবে, এবং এই গাড়িগুলি যত দ্রুত হবে আমার মনে হয় ততই ভালো হয়, চলাচলের যোগ্য থাকবে। সেক্ষেত্রে একটু যদি গাড়ির বাজার নিয়ে বলছিলাম কথা বলবো, এখন আসলে কি অবস্থা? নতুন সরকার আসছে, তারা ইভি গাড়ি সহ নানা ধরনের সুযোগ সুবিধার কথা আমরা শুনি, কিন্তু বাস্তব চিত্রটা আসলে কি? ধন্যবাদ। আসলে আমরা যা দেখলাম এই বাজেটে সেটা হচ্ছে আমাদের, আপনি জানেন যে জাপান থেকে যে গাড়িগুলি আসে সেটা বিশ্বমানের, এবং আপনি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বলেন, সব কিছু ফিচার্স সহ আসে। এবং এত ভালো গাড়িগুলি যে আমরা কিন্তু 4-5 বছর পুরাতন গাড়ি আনি, সেটা আমরা বিক্রি করার পর দেখি 25 থেকে 30 বছর কিন্তু এই গাড়িটা আরামে চলে, একটা রিসেল ভ্যালু থাকে, সব কিছু থাকে। কিন্তু মানে আমাদের রক্তের সাথে কিন্তু এই বাংলা মানে আপনার যদি বলেন রাস্তাঘাট সব কিছু, টেকনাফ থেকে তেঁতুলিয়া আপনি গত লাস্ট 10 বছরে কিন্তু, যেটা আমরা 8-10 বছরে দেখেছি যে হাইব্রিড ইলেকট্রিক গাড়ি, এই গাড়িটা কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয়, এবং এটার মেকানিক তৈরি হয়ে গিয়েছে এবং এর স্পেয়ার পার্ট সহ সব কিছু অ্যাভেলেবল। এখন আমরা এবার দেখলাম বাজেটে যেটা আমরা বারবার ফোকাস ছিলাম যে হয়তো হাইব্রিড গাড়ির উপর সরকার, যেহেতু তারা বলতেছে জ্বালানি সাশ্রয়ী হইতে হবে, এটা তো আমাদেরকে এমনভাবে কর্নার করা হচ্ছে যে মানে জাপানি রিকন্ডিশন গাড়িগুলি, যে আমরা কিন্তু ট্যাক্সের ভারের কারণে আস্তে আস্তে কিন্তু হারিয়ে যাওয়ার পথে আস্তে আস্তে, এবং একটা শ্রেণীকে এমনভাবে তারা সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করতেছে। আমরা যেটা লক্ষ্য করতেছি যে একই, সাপোজ এবার প্লাগ ইন হাইব্রিডের কথা বলি, আমাদেরকে তারা একই, আমরা চাই একই একটা প্লেইং লেভেল ফিল্ড একই থাকুক, কিন্তু দেখা যাচ্ছে আমাদের ক্ষেত্রে বেশি, ব্র্যান্ড নিউ ক্ষেত্রে কম। এতে দেখা যাচ্ছে কি আমাদের গাড়ির দাম আস্তে আস্তে প্রতিদিন বাড়ছে, আরেকটা শ্রেণীর গাড়ির দাম কমছে, যেটা উল্টা হওয়া উচিত ছিল। একটা গাড়ি যদি আপনি 30 বছর ইউজ করতে পারেন, এটা সরকারেরও লাভ, রাজস্ব পাচ্ছে, দেশেরও লাভ, আবার যারা ইউজ করতেছে তাদেরও লাভ। কিন্তু আমরা 4 বছর পুরাতন গাড়ি বিক্রি করার পর 25 বছর চলে, আর একটা ব্র্যান্ড নিউ গাড়ি যদি আপনি 5 বছর 6 বছর আদৌ চলবে কি না, এর রিসেল ভ্যালু কি হবে, এটা কিন্তু পরীক্ষিত গাড়ি না, আমাদের এটা পরীক্ষিত গাড়ি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি পৃথিবীর কোথাও দেখি না এই বৈষম্যগুলি, যে একই ধরনের গাড়ি আপনি রিকন্ডিশন গাড়িতে বেশি, ব্র্যান্ড নিউতে কম। এটা উল্টো হওয়ার কথা। যেরকম আমি আপনাকে উদাহরণ যদি বলি, ফুটবলের মৌসুম চলছে, ব্র্যান্ড নিউ তো বেশি হওয়ার কথা ছিল অফকোর্স, মানে অথবা একই রকম সমান হওয়ার কথা। এখন আমি যদি বলি ফুটবলের মৌসুম, আমরা দুইটা টিম, আমার জন্য অফসাইড, আপনার জন্য অফসাইড নাই, তো আপনি তো অ্যাডভান্টেজ এমনি পেয়ে যাচ্ছেন। তো এইভাবে করে একটা প্রাকৃতিকভাবে একটা, আমি মনে করছি যে জাপানি গাড়িগুলি একটা প্রাকৃতিকভাবে সেক্ষেত্রে মারপ্যাচের মুখে পড়ে গিয়েছে। সেক্ষেত্রে সরকারের বক্তব্য কি? এটা তো সরকার, আপনারা তো এই যে এইগুলো নিয়ে কথা বলেন তাদের সঙ্গে, আমরা দেখতেছি এমনভাবে জিনিসটা একটা মেকানিজমের ভিতরে চলে আসতেছে যে ওদেরকে একটা অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে, যেন জনগণ যেন আস্তে আস্তে এই ট্যাক্সের ভারের কারণে যেন ওই গাড়ির দিকে বেশি শিফট হয়, আস্তে আস্তে রিকন্ডিশন গাড়ি যেন কম বিক্রি হয়। এটা দেখেন, এটা উল্টা কেস হচ্ছে। কিন্তু পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে কিন্তু, যেরকম নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউকের মতো দেশে কিন্তু আমরা 5 বছর ইম্পোর্ট করতে পারি পুরাতন গাড়ি, কিন্তু ওইসব দেশে কিন্তু 7 থেকে 8 বছর, 15 বছর পর্যন্ত আছে যেখানে আপনার গাড়ি ইম্পোর্ট হয়। তো আমরা 15 বছর রিকন্ডিশন ইচ্ছে করলে ইম্পোর্ট করা যায়। হ্যাঁ, ওদের মেইন ফোকাসটা হচ্ছে ইমিশন স্ট্যান্ডার্ডটা কেমন, এবং আমাদের এখানে কিন্তু এই জিনিসটা কেউ কিন্তু লক্ষ্য করতেছে না। ইভি গাড়ির সাথে ইমিশন স্ট্যান্ডার্ডটা কতটা বাংলাদেশের? ইভি যেরকম আপনি সবাই বলতেছে ফোকাস অন ইভি, এবার যে জ্বালানি, আমার হিসাব হচ্ছে এই জ্বালানি সংকটটা সৃষ্টি হয়েছে তো ইরান যুদ্ধের কারণে স্পেশালি।
আস্তে আস্তে কিন্তু দেখেন ব্যারেল কিন্তু $70 নিচে কমে চলে আসছে। আসতেছে। আবার আমি ইভির ক্ষেত্রে ইভির আপনি যেরকম সুফল দেখতেছেন, আমি আবার একটা পর্যায়ে এসে দেখতেছি আমার ফোকাস করতে হবে আশেপাশের দেশে কি হচ্ছে। লাইক আমাদের আগে কিন্তু যারা থাইল্যান্ড, মালয়েশিয়া বা অন্যান্য ইউরোপের কান্ট্রিতে যারা শুরু করেছে, আমাদের দেশে যেরকম আপনার লোডশেডিং ইলেকট্রিকের যে প্রবলেমগুলি আছে, ওই দেশে কিন্তু ওইরকম নাই। এবং এই ইলেকট্রিক গাড়ি কিন্তু আমরা মানে আপনার যে চার্জিং পয়েন্টগুলি পর্যাপ্ত নাই, ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয় নাই। আমি মনে করি একদম বেবি স্টেজে আমাদের দেখতে হবে অ্যাকচুয়ালি অন্য দেশে যারা আমাদের থেকে আরও 4-5 বছর আগে ইভি স্টার্ট করছে, ওখানে কি কি প্রবলেম হচ্ছে এবং ওখানে কি কি অ্যাডভান্টেজও হচ্ছে। তো আমি যেটা দেখতেছি যে অ্যাকচুয়ালি আমরা ফোকাস, আমাদের আস্তে আস্তে ওইদিকে যেতে হবে, কিন্তু যেখানে আমার ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে, কোনো কিছুই ক্রিয়েট হয় নাই। আপনি চিন্তা করে দেখেন যে এই ইভি গাড়ি আজ থেকে 8 বছর 10 বছর পর কি হবে, পুরো ব্যাটারির উপর নির্ভর। তারপর আমরা বলতেছি পরিবেশ, কিন্তু জাপান কিন্তু ইভির থেকে মোর ফোকাসড অন আদার থিংস, কারণ ওরা কিন্তু একদিনে কিন্তু গাড়ি তৈরি করে না, সবকিছু ওভারঅল বিবেচনা করে। এই গাড়ির ব্যাটারি, এই সীসা, আপনি লিথিয়াম ব্যাটারি, সেই ক্ষেত্রে এটার উপর নির্ভরতা বাড়লে কি ক্ষতি হতে পারে আপনার এটা দৃষ্টিতে? আমি আস্তে আস্তে যদি যে পর্যন্ত আপনি ওয়েস্ট প্রোডাক্ট আপনার রিসাইকেলের ম্যানেজমেন্ট যদি তৈরি না হয়, এটা এক্সপেন্সিভ। এবং এই ব্যাটারি এটাই মেইন ফোকাস ইভি গাড়ির। এই ব্যাটারিগুলি যদি আপনি নষ্ট হয় বা কোনো প্রবলেম হয়, এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ, ইটস নট চিপ। এবং 8-10 বছর পর এটা কিন্তু মানে এটার ভ্যালু অলমোস্ট জিরো। তারপর এই গাড়িটা আমি মনে করি 8-10 বছর বা 12 বছর পর এটা আর ব্যবহার করার যোগ্য থাকবে না। সেক্ষেত্রে রিসেল প্রাইস কিছুই নাই, ওইটা নাই। এটা কিন্তু মানুষ ফোকাস করতেছে না। যেটা আমরা 5 বছর পুরাতন আনার পরও কিন্তু একটা ইকোনমিক ভ্যালু থাকে, সবকিছু থাকে। এবং আপনি দেখেন তো ইভি গাড়ি বলেন বা চাইনিজ বা ভারতীয় যে গাড়ি, এটার স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল না। আপনি হাইব্রিড বলেন, প্লাগ-ইন, জাপানের প্রত্যেকটা প্রান্ত জাপানি গাড়ি কিন্তু আপনি সব কিছু পাচ্ছেন, আপনার ট্রেন্ড হয়ে গিয়েছে। তো আমরা বারবার ফোকাস ছিলাম যে হয়তো হাইব্রিড গাড়িগুলির উপর, হাইব্রিড ইলেকট্রিক গাড়ির উপর বেশি সরকার হয়তো আরও সুযোগ সুবিধা দিবে, কিন্তু এটা করলো না। এবং প্লাগ ইন হাইব্রিডে দেখেন 2000 সিসি পর্যন্ত যে গাড়িগুলির সুযোগ দেওয়া হয়েছে, মেইনলি কিন্তু 2000 থেকে 2500 সিসি গাড়ির উপরে জাপানি গাড়িগুলি কিন্তু বেশি তৈরি হয় ওইখানে। বিকজ আমাদের দেশে আপনার রোড ঘাট বলেন, আপনার যে ওয়েদার কন্ডিশন বলেন, এটার জন্য 2000 থেকে 2500 সিসি প্লাগ ইন হাইব্রিড, যেটা তেলেও চলবে, ইলেকট্রিকে চলবে, ব্যাটারিতে চলবে, সব কিছুতে চলবে। এটা কিন্তু আমাদের এবার গভর্নমেন্ট সুযোগ দেয়নি, এটা আগে টের হয়ে গিয়েছে। এখানে কিন্তু সুযোগ দেওয়া উচিত ছিল। এবং আমি মনে করি 5 বছরের বেশি অধিক পুরাতন গাড়ি বাংলাদেশে 7 বছর 8 বছর পৃথিবীর উন্নত দেশে যেভাবে আছে, এটা ফলো করা উচিত। এতে কি হবে, আমাদের রাজস্ব কিন্তু বাড়বে। সরকারের এখন মূল ফোকাস হওয়া উচিত কিন্তু রাজস্বের দিকে, এবং সেখানে কিন্তু আমাদের ডলারেরও সাশ্রয় হবে। কিন্তু আমি যেই গাড়িটা এখন কিনতেছি $10,000, তখন আমি হয়তো $7-8,000 আনতে পারবো, কিন্তু একই গাড়ি কিন্তু। এবং এর গুণগত মান বলেন, সবকিছু বলেন ওয়ার্ল্ড ক্লাস। নিউজিল্যান্ড এত একটা আপনার এই ব্যাপারে আমি আমার মনে করি ইমিশন স্ট্যান্ডার্ডটা ঠিক হওয়া উচিত, যেটা অন্য ব্র্যান্ড নিউ গাড়ির ক্ষেত্রে একটা 5 বছর 7 বছর জাপানি গাড়ি অনেক উন্নত, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। তো এইখানে সরকারের দেওয়া উচিত, যেখানে সরকার আমি মনে করি যে এখন তারা সামনের দিকে না গিয়ে তারা রিভার্স গিয়ারে পিছনের দিকে যাচ্ছে। এই বিষয়ে অবশ্যই একটা লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি করা উচিত, যেখানে জাপানি গাড়ি বলেন এবং ব্র্যান্ড নিউ গাড়ি বলেন, দুইটা একই রকম থাকবে, লেভেল প্লেইং গ্রাউন্ড। সেখানে জনগণ বা যারা কাস্টমার, যারা ভোক্তা, তারা ডিসাইড করবে অ্যাকচুয়ালি তারা কি চায়। তারা যদি জাপানি গাড়ি নিতে চায় নিবে, কিন্তু যারা ব্র্যান্ড নিউ কিনবে। কিন্তু আপনি এমনভাবে একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করলেন যে জনগণকে বাধ্য করবেন আস্তে আস্তে যে আমার ব্র্যান্ড নিউ গাড়ির দিকে তোমরা আসো। এতে কিন্তু দেখা গেল এটা কিন্তু পরীক্ষিত গাড়ি না, আমি বারবার বলতেছি। এটা নতুন আসছে, এটা ইভি বলেন বা যেটাই বলেন, ব্র্যান্ড নিউ হাইব্রিড বলেন, এটা প্র্যাকটিক্যালি 5 থেকে 7 বছর পরে এই গাড়িগুলির অ্যাকচুয়ালি কি হবে আমাদের কিন্তু কোথাও জানা নেই। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবং এটার জন্য কিন্তু আপনাদেরকে ওই ডিস্ট্রিবিউটারের কাছে যেতে হবে, এই স্পেয়ার পার্টসগুলি তাদের কাছ থেকেই কিনতে হবে, কারণ সেরকমভাবে কাঠামো তৈরি হয়নি, কিছুই হয়নি। যেটা আমি মনে করি একটা শিল্প যেখানে 40-50 বছর ধরে তৈরি হয়ে আসছে, আপনি এটাকে আস্তে আস্তে গলা টিপে মারার কোনো, এত সুন্দর সুন্দর গাড়ি দেখেন জাপানি গাড়ি বাংলার রাস্তায়, এটা আমি কোনোভাবেই বোধগম্য নয় যে আপনি এটাকে আস্তে আস্তে এমনভাবে একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেন যে যার কারণে এটা ধ্বংস হয়ে যায়। জনাব রিয়াজ রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। জি, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম গাড়ির বাজার নিয়ে এবং আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছিলেন রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডার মহাসচিব রিয়াজ রহমান।